ওয়ার্ডপ্রেসে কিভাবে ই-কমার্স অ্যাড করতে হয় বা কিভাবে ই-কমার্স ইন্টিগ্রেট করতে হয়। তো এটা ওয়ার্ডপ্রেসের জন্য যেটা নাম সেটা হচ্ছে কো-কমার্স। ওয়ার্ডপ্রেসের জন্য হচ্ছে কো-কমার্স। তো কমার্স দিয়ে আসলে সব ধরনের ই-কমার্স সাইটই এখন করা যায় বর্তমানে। তো আমাদের ও কমার্সটা মানে ও কমার্স কিন্তু একটা প্লাগইন হলেও এর কিন্তু কাজ কিন্তু অনেক ব্যাপক। ও কমার্সের সেটিংস ও কমার্সের ভেতরে অপশনস অনেক অপশন আছে, প্রচুর অপশন আছে। এবং যেভাবে আমরা ডাব্লিউপি বেকারিটা শিখেছি, যেভাবে একটার অনেকগুলো অপশনস এখানে আছে, সেমভাবে ও কমার্সেও প্রচুর অপশন এবং শর্টকাট আছে যেগুলো দিয়ে আমরা আমাদের মতো করে কাস্টম ভাবে আমরা যদি চাই যে আমরা কাস্টম ভাবে বিভিন্ন এলিমেন্টস ডিজাইন করব, সেটা আমরা করতে পারি। আবার কমার্স ডিফল্ট ভাবে কিছু অপশন সেট করে রাখছে, সেটা আমরা দেখব। আমরা চাইলে অনলি ডিফল্টটা রেখে সিএসএস দিয়ে আমরা ওটাকে সুন্দর করে ডিজাইন করে দিতে পারি, এখানে কোনো বাইন্ডনেস নেই। আবার চাইলে ডিফল্টের সঙ্গে আমরা আরো কিছু আমাদের মতো করে কিছু এলিমেন্টস অ্যাড করতে পারি। কমার্স থেকে ডেটা মনে হচ্ছে কোনো একটা ডেটা আমাদের এক্সট্রা অ্যাড করতে হবে, এটা আমরা চাইলেই পাবো এখানে। এই অপশনও কমার্সের ভিতরে করে রাখছি। এই ধরনের হুক অ্যাড করার জন্য প্রত্যেকটা অপশনের সঙ্গে নতুন নতুন নিজস্ব বিল্টিং অপশন অ্যাড করার হুক এটার ভিতরে দেওয়া আছে, হুকটা তৈরি করা আছে। হুকের সঙ্গে শুধু বাজাইতে পারলেই হয়। তো কমার্স আমরা কোথায় গতদিন মানে থেমেছিলাম? বা আপনি বলছিলেন যে একটা কমার্সের যে থিম সেটআপ দিয়ে মানে যে কোনো একটা বিজনেস থিম সেটআপ দিয়ে দেখাই দিবেন তাই বলছিলেন ফার্স্ট। প্রথমে বলছিলাম না যে আমরা একটা কমার্সের থিম সেটআপ দিয়ে দেখাবো। জি, ওটা পোস্ট করেও দেখাই দিবেন তাই বলছিলাম, দুইটা তিনটা পোস্ট করে। কমার্সের থিম অবশ্য সেটআপ দিতে পারিনি, কিন্তু আমরা যে তিনটে স্টোরির যে থিমটা সেটআপ করেছি এটার ভিতরে কিন্তু আমি ও কমার্সটা ইনস্টল করে দেখিয়ে দিতে পারি। আর এটা জানতে পারলে এবং বুঝতে পারলে কিভাবে এখানে প্রোডাক্ট উঠাতে হয়, অ্যাড করতে হয়, এগুলো জানতে পারলে আপনারা যে কোনো ধরনের ও কমার্স থিম কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, সেগুলোই আজকে দেখাবো। আশা করছি ও কমার্সের প্লাগইন সবাই সেটআপ দিতে পারছেন নাকি? তাহলে অনেকে প্রোডাক্ট আপলোডিং এর কাজ করে, ওগুলি কি এই জাতীয়? হ্যাঁ, প্রোডাক্ট আপলোডিং এর কাজ করে এইগুলো আজকে সেগুলোই দেখাবো, কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় এগুলোই দেখাবো আজকে। আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনারা দেখেন।
দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি স্যার। সবাই কি পেরেছেন আপনারা ওকমার্স এটা সেট আপ করতে? জি স্যার, করেছি আমরা। আমি কি প্রতিটা অপশন সম্পর্কে কতদিন বলছিলাম, কোন অপশনে কি কাজ, অর্ডারের ভেতরে কি থাকে এটা বলছিলাম এগুলা? কাস্টমার্সের ভেতরে কাস্টমারদের একটা তালিকা এখানে তৈরি হবে। কাস্টমাররা যখন এখানে এগুলো অ্যাকাউন্ট, সম্পর্কে হালকা একটা ধারণা দিয়েছিলেন। আচ্ছা, কুপন কোড কিভাবে, কুপন কোডে কি থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে সেটিংস কোথায় কি থাকে। সেটিংস দেখেন আজকে আমি সকালের কাছে সেটিংস এর এখানে অ্যাড্রেস অ্যাড করে ফেলেছি। এর ভেতরে দেখাবো কোনটার কি কাজ। আমরা প্রথম সেটিংস থেকে শুরু করি। সেটিংসে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে জেনারেল স্টোর অ্যাড্রেস। স্টোরের যে ঠিকানাটা সেখানে আছে। এখানে লেখা আছে দিস ইজ হোয়ার ইওর বিজনেস ইজ লোকেটেড, ট্যাক্স রেট অ্যান্ড শিপিং রেটস উইল ইউজ দিস অ্যাড্রেস। ট্যাক্স রেট এবং শিপিং রেটটা এই অ্যাড্রেসে ব্যবহার হবে আর কি। অ্যাড্রেসটা আমি দিয়েছি এখানে মতিঝিল ঢাকা, সিটি ঢাকা, লোকেশন ঢাকা, জিপ কোড 1000। এবং জেনারেল অপশনে আছে হচ্ছে সেলিং লোকেশন। সেলিং লোকেশন তো এখানে বলে দিচ্ছি স্পেসিফিক কান্ট্রি, মানে কোথায় সেল করা হবে, এটা অনলি বাংলাদেশে সেল করা হবে। শিপিং লোকেশন একটা আছে, সেলিং লোকেশন কোথায় সেল করা হবে, এবং শিপিং লোকেশন শিপিং লোকেশন মানে কোথায় শিপিং করা হবে আর কি। এখানে চুজ হুইচ কান্ট্রি ইউ ওয়ান্ট টু শিপ টু অর চুজ টু শিপ অল লোকেশন ইউ সেল টু। এখানে বলা আছে যে শিপ অল কান্ট্রিজ, শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, এটা দিয়ে ভালো। শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, যে যে কান্ট্রিতে আমি সেল করবো সেখানে শিপিং করবে। ডিফল্ট কাস্টমার লোকেশন, ডিফল্ট কাস্টমার লোকেশনটা কি হবে, এটা হচ্ছে যে নো লোকেশন বাই ডিফল্ট, শপ বেজ অ্যাড্রেস, শপ বেজ অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে ডিফল্ট কাস্টমার লোকেশন। বাই ডিফল্ট এখান থেকে কিনতে পারবে, আদারওয়াইজ অনলাইন থেকে অর্ডার দিতে পারবে। ট্যাক্স এর কোনো ক্যালকুলেশন আছে কিনা, ইনেবল যদি ট্যাক্স ক্যালকুলেশন দিই তাহলে আমাদের ট্যাক্স ক্যালকুলেশনের একটা অপশন চলে আসবে ইসের সঙ্গে, আমাদের ওই প্রোডাক্টের সঙ্গে। তো সেক্ষেত্রে এখানে ট্যাক্সের অপশন আছে, এই যে ট্যাক্স অপশন, এখান থেকে ট্যাক্স ভ্যাট কতটুকু কি আছে সেটা অ্যাক্টিভেট করতে হবে। তো আমরা এখন ইনেবল করলাম না। ইনেবল কুপনের কোনো অপশন ইনেবল থাকবে কিনা, কুপন তো ইনেবল করে রাখছি। তারপরে নিচে যেটা আছে সেটা হচ্ছে কারেন্সি। কারেন্সিটা দিয়ে দিচ্ছি বাংলাদেশি টাকা। কারেন্সির যে আইকনটা এটা কোথায় দেখাবে, টাকার ডান পাশে না বাম পাশে? আমি এখানে দিয়ে দিচ্ছি টাকার বাম পাশে দেখাবে। তারপরে হচ্ছে আমার 1000 সেপারেটর, মানে হাজারের সেপারেটরে কি হবে, কমা ডেসিমেল সেপারেটর হবে কয়টা, একটা ডট, নাম্বার অফ ডেসিমেল, ডেসিমেল কয়টা দেখাবে, দশমিকের পরে কয়টা দেখাবে, সেখানে দিয়ে দিচ্ছে দুইটা সংখ্যা দেখাবে যে 150.50 টাকা, দশমিক টাকা। ডলারের ক্ষেত্রে এগুলো বেশি হয়, দশমিকে আসার সম্ভাবনা বেশি হয়। এটা সেভ দিয়ে দিতে হবে অ্যাড্রেস দিয়ে। এরপরে প্রোডাক্টের সেটিংস। প্রোডাক্টের সেটিংসের ভিতরে প্রথম আছে জেনারেল সেটিংস, তার ভিতরে হচ্ছে আমাদের শর্ট পেজ কোনটা হবে। দেখেন একটা জিনিস, যে আমি যখন এই ই-কমার্সটা সেট আপ করি তখন পেজের ভিতরে কিছু পেজ অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে কার্ট পেজ,
একটা চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ এবং শপ পেজ। শপ পেজটা হচ্ছে আমাদের যে শপের যে পেজটা সেটা হচ্ছে এখানে হচ্ছে শপ পেজ, ঠিক আছে। তো এরপরে যেটা আছে শপ পেজ, এখানে বলে দিলাম যে কোন পেজ শপ পেজ হিসেবে কোন পেজ থাকবে এটা। এরপরে হচ্ছে যে অ্যাড কার্ড বিহেভিয়ার্স, মানে কার্ড পেজের ব্যবহারটা মানে কেমন হবে। যদি বলে যে রিডিরেক্ট টু কার্ড পেজ আফটার সাকসেসফুল অ্যাডিশন, তার মানে কোনো প্রোডাক্ট অ্যাড করার সঙ্গে সঙ্গে অ্যাড টু কার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কার্ড পেজে নিয়ে যাবে, এটার দরকার নেই। আমার অ্যাড টু কার্ট দিলে আমার কার্ড পেজে নেবে না, আমার অ্যাজাক্সের মাধ্যমে কার্ড যে বাটন থাকবে ইসের উপরে, যেমন এখানে দেওয়া আছে, এই যে কার্ট নামে যে বাটনটা এখানে থাকবে এর উপরে দেখা যাবে যে একটা না দুইটা কয়টা প্রোডাক্ট এই কার্ট বাটনে অ্যাড হয়ে আছে, এটা দেখা যাবে। এই অপশনটার মধ্যে এরপরে প্লেস হোল্ডার ইমেজ এখানে দেওয়া আছে, প্লেস হোল্ডার ইমেজ 71টা থাকবে, ইমেজ ইউআরএল 71টা প্লেস হোল্ডার ইমেজ এখানে অ্যাড করা যাবে একটা প্রোডাক্ট ক্যাটালগে, সেটা বলছে লিমিটেশন দিয়ে দেওয়া যাচ্ছে। তারপরে মেজারমেন্টের এখানে ওয়েটের ইউনিট, মানে আমরা যে প্রোডাক্ট যেটা অ্যাড করব এটা প্রোডাক্টের ওয়েটটা যখন দিব এটার ইউনিট কত আসবে, ইউনিট আমরা কেজিতে রাখছি, কেজিতে না রেখে আমরা গ্রামে রাখছি। কেজিতে প্রোডাক্টগুলো গ্রাম অনুযায়ী দিলে বেশি। একটা শার্ট যদি বিক্রি করি, একটা শার্টের ওজন তো আর কেজিতে পৌঁছাবে না, তাই না। যদি লোহা লক্কর বিক্রি করে, লোহার জিনিস স্টিলের জিনিস, তাহলে ভিন্ন বিষয়। টিভি বিক্রি করলাম একটা, তখন কেজির প্রয়োজন আছে। জামা কাপড় বিক্রি করতে গেলে তখন গ্রামে রাখা লাগে। এরপরে হচ্ছে ডাইমেনশন ইউনিট, মানে ইউনিটের কতটুকু প্রস্থ দৈর্ঘ্য এটা আমরা সেন্টিমিটারে রাখি ইউনিট। এরপরে ইনেবল রিভিউস, প্রোডাক্ট রিভিউ ইনেবল করে দিছি। শো ভেরিফাইড ওনার লেভেল অন কাস্টমার রিভিউ, ভেরিফাইড ওনার যারা তাদের রিভিউর এখানে নাম দেখা যাবে, কাস্টমার কে ছিল। প্রোডাক্ট রেটিং, enable a star rating on product, star rating should be required, not optional, set করে দিলাম। এরপরে আছে ইনভেন্টরি, ইনভেন্টরিতে কি আছে দেখি। এটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, enable স্টক ম্যানেজমেন্ট, এটাকে enable করে রাখছি। হোল্ড স্টক 60 মিনিট, এখানে কি বলছে, hold a stock for unpaid order for X minute. When limit reach, the pending order will be cancelled. Leave blank to disable. এর মানে বোঝাচ্ছে যে কেউ ধরেন একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করলো, স্টক থেকে কমে গেল, তাই না। আমি একটা প্রোডাক্ট কার্টে উঠালাম, মানে আমরা যে 7/7 আমরা যে কার্ট, এখানে তো কার্ট দেখাচ্ছে মেনুর উপরে, আর 7/7 আমরা কার্টটা নিজেরাই ঠেলে নিয়ে যাই আর কি। তো ওই কার্টে আমরা উঠালাম একটা প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট উঠানোর পরে আমি পেমেন্টে দিলাম না, পেমেন্ট না দিলে 60 মিনিট পর্যন্ত ওটা হোল্ড অবস্থায় থাকবে। 60 মিনিট পার হয়ে গেলে ওইটা আর কার্টে থাকবে না, নতুন কার্ট থেকে রিমুভ হয়ে যাবে, নতুন করে আবার অ্যাড করতে হবে, যদি না আমরা পেমেন্ট ক্লিয়ার করি। যদি পেমেন্ট ক্লিয়ার করি তাহলে তো ওকে ডান, শেষ, পারচেজ কমপ্লিট। নোটিফিকেশন ইমেল, রিসিভিয়েন্ট ইমেল, এবং এখানে দুটো দেওয়া আছে নোটিফিকেশন, ইনেবল লো স্টক, ইনেবল আউট অফ স্টক, এই দুটো হইলেই নোটিফিকেশন দিবে। কোথায় দিবে, এই মেইলে নোটিফিকেশন পাঠাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লো স্টক, কি সমস্যা, কি যায় না কেন। লো স্টক দেখাবে কততে,
লো স্টক বললাম 10টা থেকে দেখানো শুরু হবে। স্যার সাউন্ডে কি হয় মাঝে মাঝে? সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড কিছুই শোনা যাচ্ছে না। অন্য সবাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। তাহলে হয়তো আপনার নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। তারপরে না আউট স্যার, অফ অল্প হচ্ছে সাউন্ড, শোনা যাচ্ছে না। তারপরে আউট অফ স্টক দেখাবে কোথায়? যখন পুরোপুরি আমাদের স্টক ব্যালেন্সটা জিরোতে চলে যাবে তখন আউট অফ স্টক দেখাবে। তো এই ফরম্যাটটা আমরা সেভ দিয়ে দিলাম এবং আরেকটা অপশন এখানে আছে, শো ডিসপ্লে ফরম্যাট। স্টকটা কি ফরম্যাটে দেখাবে, যে 12 স্টক, 12 ইন স্টক, অনলি 2 লেফট ইন স্টক, তারপরে হচ্ছে কিভাবে দেখাবে। স্যার শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? না স্যার। জি জি ভাই, শুনতে পাচ্ছি। তাহলে আপনি একটু রিকানেক্ট করেন, লিভ নিয়ে আবার কানেক্ট করেন। স্যার শোনা যাচ্ছে না স্যার। আমি এখনো কথা বলিনি, আপনি আগে জয়েন হন, জয়েন করেন তারপরে। এটার পরে আমরা আমাদের এখানে যেভাবে দেওয়া আছে, যে ফরম্যাটটা আমরা চাচ্ছি সেটা, এটা সেভ দিয়ে দিলাম, অপশনটা সেভ হয়ে গেল। এবার আছে ডাউনলোডেবল প্রোডাক্ট, প্রোডাক্টের ইনফরমেশন ডাউনলোড করা যাবে কিনা। তারপর ডাউনলোড রিকোয়ার্ড লগইন, এটা যদি দিয়ে দিই কোনো প্রোডাক্টের ইনফরমেশন ডাউনলোড করতে গেলে লগইন করতে হবে, রিকোয়ার্ড। এটা দিয়ে সেভ দিয়ে দিলাম। এরপরে আছে শিপিং এর কিছু বিষয় আছে, এগুলো এগুলো আসলে আমরা যদি কোনো ক্লায়েন্টের জন্য করে দিই, এগুলো হচ্ছে সেই ক্লায়েন্টের কাজ। তো শিপিং এর এখানে যে বিষয়টা আছে, তো এখানে যখন শিপিং মেথডটা অ্যাড করব, শিপিং জোন, অ্যাড শিপিং জোন দেওয়ার পরে এরকম একটা বক্স আসবে, অ্যাড শিপিং জোন, জোন নেম, তারপর আছে সিলেক্ট রিজন। মোটামুটি আমি এখানে একটা অ্যাড করে রাখছি অলরেডি, যেটার জন্য নাম হচ্ছে বাংলাদেশ। এখানে এখানে দেখেন দিয়েছে 1000 থেকে 9000, মানে যে এই থেকে এই পর্যন্ত পোস্ট কোড যে যে জোনে আছে সেই জোনগুলোতে শিপিং হবে, ঠিক আছে। এরপরে আছে শিপিং মেথড, শিপিং মেথড ট্যাক্সেবল কিনা, ট্যাক্সেবল দিয়ে দিচ্ছি, কস্ট শিপিং কস্ট কত এটা করবে। তারপরে দিচ্ছে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি শিপিং ক্লাস, নো শিপিং কস্ট ক্লাস কি হবে। স্যার শুনতে পাচ্ছি না স্যার। তারপরে যেটা আছে সেটা আছে ক্যালকুলেট টাইম, চেঞ্জ শিপিং ফর ইচ শিপিং ক্লাস ইনভেন্টরি। আচ্ছা, আমরা আগে এই শিপিং কস্টের এই বিষয়টা একটু দেখে আসি। প্রোডাক্ট শিপিং ক্লাসের অপশন নয়, আমরা এখন আসিনি। এই হচ্ছে সেই প্রোডাক্ট শিপিং ক্লাসের অপশন, এখানে আগে এটা সেট করে আসতে হবে, ঠিক আছে। আমার কথা কি শোনা যাচ্ছে না? জি জি ভাই, শোনা যাচ্ছে তো। আচ্ছা, তো শিপিং ক্লাসের এখানে যদি যাই, এখানে শিপিং ক্লাসের এখানে দেখেন তিনটা অপশন আছে, যে আমার শিপিং ক্লাস
নেমটা কি হবে, ক্যাশ অন ডেলিভারিতে দিব, স্লাগ নেম দিয়ে দিচ্ছি ক্যাশ, আর ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি প্রোডাক্ট ডেলিভারি অন কন্ডিশন। এটা সেভ করে দেবো এখান থেকে। প্রথমে অ্যাড করার জন্য এই বাটনে ক্লিক করব, তারপরে শিপিং অপশানে চলে গেলে আমাদের এই অপশানগুলো দেখা যাবে। ঠিক আছে, শিপিং জোন এডিট করলে অপশানগুলো দেখা যাবে। শিপিং ক্লাস কস্ট, ক্যাশ অন ডেলিভারি কস্ট 100, এটা দরকার না। ক্যালকুলেট টাইম, এরপরে আছে শিপিং অপশন। আচ্ছা, শিপিং ডেস্টিনেশন হচ্ছে ডিফল্ট টু কাস্টমার বিলিং অ্যাড্রেস। এটা হচ্ছে কাস্টমার ডেস্টিনেশন। আমরা যদি ডিফল্ট টু কাস্টমার শিপিং অ্যাড্রেস দিই এটাই ভালো, কারণ বিলিং অ্যাড্রেস আর শিপিং অ্যাড্রেস যেটা এক নাও হতে পারে। আমার অন্য জায়গা থেকে অন্য কেউ কিনে আর এক অ্যাড্রেসে, অন্য আর একটা অ্যাড্রেসে পাঠাচ্ছে, ওই জন্য আমাদের এটা দিয়ে রাখতে হবে ডিফল্ট টু কাস্টমার শিপিং অ্যাড্রেস। এটা সেভ দিয়ে দিলাম। এরপরে আছে পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন। পেমেন্ট মেথডের জন্য অবশ্যই যে রুলসগুলো আছে সেগুলো এখানে ক্যাশ অন ডেলিভারি যেহেতু অ্যাক্টিভেট করা আছে, ক্যাশ অন ডেলিভারি ম্যানেজমেন্ট আমি এখানে করে রাখছি। এখানে টাইটেল হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, তারপরে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, যা ছিল তাই রেখে দিচ্ছি। এবং ইনাবেল ফর শিপিং মেথড বাংলাদেশি ফ্ল্যাট রেট, এখানে কয়েকটা অপশন দেখেন দেওয়া আছে। ফ্রি শিপিং মেথড, কয়েকটা মেথড এখানে অ্যাড করতে পারবো আমরা চাইলে। এটা সেভ। এরপরে আছে অ্যাকাউন্ট প্রাইভেসির যে বিষয়গুলো, অ্যাকাউন্টেড অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার উইদাউট অ্যান অ্যাকাউন্ট, মানে কোনো কাস্টমার তার অর্ডার করতে পারবে কিনা অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়া, এটাকে আমরা অ্যালাউ করে দিলাম। সবাই তো আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না, উইদাউট অ্যাকাউন্ট ক্রিয়েটেড করেও অর্ডার দিবে। তারপরে এখান থেকে একটু পড়ে নেবেন আর প্রাইভেসি বা সিকিউরিটিতে কি কি বিষয়গুলো আছে। এরপরে আছে ইমেল সেটিংস আছে, ইমেল সেটিংস। এখানে নিউ অর্ডার, ক্যান্সেল অর্ডার, ফেইল্ড অর্ডার এইগুলো হইলে আমার যে মানে দোকানদারের যে ইমেল অ্যাড্রেস বা শপ ওনারের যে ইমেল অ্যাড্রেস সেখানে আসবে, আর বাকিগুলো চলে যাবে হচ্ছে কোথায়, কাস্টমারের মেলে চলে যাবে। জিও লোকেশন সার্ভিস, এটা হচ্ছে ম্যাক্স মাই জিও লোকেশন সার্ভিস ইন্টিগ্রেশন ডকুমেন্টেশন। আমরা কি কোনো জিও লোকেশন সেট করছিলাম? না, তাহলে দরকার নেই। এখানে জিওগ্রাফিক লোকেশন হলে আমাদের এখানে লোকেশন লাইসেন্স কি দিতে হবে মানে। স্যার সাউন্ডের কি স্যার? আচ্ছা, সবাই তো শুনতে পাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না?
সাউন্ড কিরকম কাটা কাটা আসতেছে। যদি আপনি জিও লোকেশন দেন তাহলে সেক্ষেত্রে এখানে জিও লোকেশনের আইডিটা অ্যাড করতে হবে। এটা কিসের আইডি লাইসেন্স আমি একটু দেখিনি এখানে। আচ্ছা, জিও লোকেশনের জন্য ওদের ওইখানে ওইখান থেকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে মানে ও কমার্সের এখান থেকে সাইন আপ করার পরে এরা একটা আইডি দেবে যে maxmind.com, maxmind.com-এ সাইন আপ করতে হবে। করে জিও লোকেশন রেজিস্টার করলে তারপরে হচ্ছে ওরা একটা কি দিবে সেটা ওইখানে আপনার অ্যাড করতে হবে, লোকেশনের প্রুভমেন্ট। তো এটা দরকার নেই আমাদের, আমরা যেহেতু কাস্টমার অ্যাড্রেস দিয়ে দিছে এখানে লোকেশন অ্যাড্রেস, এজন্য দরকার নেই এটা। তো দেখি এর পরে কি আছে। পরে আছে হচ্ছে অ্যাডভান্স কিছু সেটিংস এখানে আছে। অ্যাডভান্স সেটিংসে যেগুলো আছে সেগুলো বলে দিছে যে পেজ, কার্ড পেজ কোনটা হবে, চেক আউট পেজ কোনটা হবে, মাই অ্যাকাউন্ট পেজ কোনটা হবে, টার্মস এন্ড কন্ডিশন পেজ কোনটা হবে, এগুলো এখানে দিয়ে দিছে। ঠিক আছে। এইগুলোই আমাদের জানার বিষয় ছিল এখানে। বাকি আরো অনেক অপশন আছে, ভবিষ্যতে আরো অনেক অপশন অ্যাড হবে। তো এইগুলো আমাদের এখানে পড়ে পড়ে বুঝতে হবে আর কি, রিড করে যে কোন অপশনটা কি জন্য কাজে লাগতেছে। তবে যদি কোনো ক্লায়েন্টের কাজ হয় সেক্ষেত্রে পেমেন্ট মেথড এইগুলো ইন্টিগ্রেট করা আমাদের কাজ না, তারা করে নেবে। আর তারা যদি করতেও দেয় তো সেক্ষেত্রে আমাদেরকে সেই অ্যাক্সেসগুলো দিয়ে দিবে, পেমেন্ট মেথড ইন্টিগ্রেট করা, এই আর কি। এরপরে আমরা যেটা করবো একটা প্রোডাক্ট অ্যাড করে দেখবো যে এখানে প্রোডাক্টটা কিভাবে অ্যাড করতে হয়। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের যেতে হবে প্রোডাক্টে। প্রোডাক্ট যদি আমি একটা এখানে অ্যাড করে রাখছি তারপরে এটা আমি ডিলিট করে দিচ্ছি। জাস্ট ডিলিট, পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি। এখন একটা নতুন প্রোডাক্ট এখানে উঠাবো। নতুন প্রোডাক্ট একটা এখানে উঠাবো, অ্যাড নিউ। তো কি প্রোডাক্ট, প্রোডাক্টটাকে দেখে আসি কি প্রোডাক্ট আসলে উঠাবো। আমি এখানে একটা কিছু ইমেজ এখানে ডাউনলোড করে রাখছি অলরেডি। একটা শার্ট, একটা ম্যান শার্ট, এই প্রোডাক্টগুলো এখানে উঠাবো। ঠিক আছে।
শার্ট একটা আমরা এখান থেকে ম্যান ফ্যাশনে চলে যাই, ম্যান ফ্যাশন থেকে ম্যান শার্টে চলে যাব। শার্ট যে কোনো একটা প্রোডাক্টের ডেসক্রিপশন নিয়ে আসি। এগুলো টেক্সট নাই, এটা আসছে, কপি করে নেই। add করে দিলাম। এরপর আছে সিম্পল প্রোডাক্ট নাকি ভেরিয়েশন প্রোডাক্ট। মানে সিম্পল প্রোডাক্ট বলতে বলছে একটা প্রোডাক্ট কিনা, যদি একের অধিক মানে কোয়ান্টিটি থাকে কোনো, দেখা যাচ্ছে একটা শার্ট আছে, শার্টের সাইজ ভেরিয়েশন আছে, কালার ভেরিয়েশন আছে, এই ধরনের যদি কোনো বিষয় থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সিম্পল প্রোডাক্ট দেওয়া যাবে না, আমাদের দিতে হবে সে তখন এই ড্রপডাউন থেকে ভেরিয়েবল প্রোডাক্ট। আর সিম্পল প্রোডাক্ট কোনগুলো হবে, ধরেন একটা টিভি, একটা মডেলের টিভি, ওটা তো একটাই, ওর কোনো কালার টালার কিছু হয় না, কোনো সাইজ ছোট বড় ইত্যাদি ইত্যাদি হয় না। তো সেই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আসবে হচ্ছে সিম্পল প্রোডাক্ট। তো অবশ্যই আমাদের শার্টের কতগুলো কালার আছে, সাইজ আছে, তাহলে ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্ট যদি হয়, এখানে আছে এখানে এসকিউ হচ্ছে বলতে বলতে স্টক কিপিং ইউনিটস, এটা দরকার নাই, এটা সব নন অ্যাপ্লিকেবল দিয়ে রাখে। তারপরে হচ্ছে ম্যানেজ স্টক, ম্যানেজ স্টকের কোনো লেভেল থাকবে কিনা, মানে হচ্ছে আমার এখানে কি স্টকের কোনো বিষয় এখানে আছে, কতগুলো স্টকে আছে। এখানে দেখাচ্ছে না অবশ্য, ও এই যে 19টা অর্ডার হয়ে গেছে অলরেডি। এই যে নিচে দেখাচ্ছে 96 পিসেস অ্যাভেলেবেল, 96 পিস অ্যাভেলেবেল আছে এখানে, সেটা দেখাচ্ছে। এটা হচ্ছে সেই স্টক, স্টক ম্যানেজমেন্ট, এটা থাকবে কিনা, ইনেবল স্টক ম্যানেজমেন্ট লেভেল থাকবে। এটা দেওয়া মাত্রই স্টক কোয়ান্টিটি নাম্বার, বললাম আমার 100টা শার্ট আমার কাছে আছে, অ্যালাউ ব্যাক অর্ডার কিনা, না ডোন্ট অ্যালাউ। আর লো দিবে কখন, যখন 10টায় চলে আসবে তখন লো দেখাবে। আচ্ছা, গেল এটা। এরপরে যেটা আছে সেটা আছে শিপিং। শিপিং ক্লাসটা আমাদের আছে ক্যাশ অন ডেলিভারি হবে, ব্যাগের লেন্থ কতটুকু হবে, ওয়েট গ্রাম 300 গ্রাম ধরলাম, 300-তে হবে, লেন্থ 24 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। লিঙ্ক প্রোডাক্ট এটা তো এখনো দেইনি আমি, উঠাইনি। আচ্ছা, এখন অ্যাট্রিবিউটস আছে। অ্যাট্রিবিউটস বলতে বোঝাচ্ছে হচ্ছে আমার প্রোডাক্টের কি কি কালার, সাইজ, এগুলোকে অ্যাট্রিবিউটস বলে। তো আমার ধরলাম কালার, 3টা কালার থাকে, কালার হচ্ছে থাকবে ব্লু, ডিভাইডার দিতে হবে, এটা দিয়ে এখানে বলেই দেয়, হোয়াইট, রেড। ইউজ ফর ভেরিয়েশন, সেভ অ্যাট্রিবিউটস,
শো করছে না, এখন তো শো করার কথা। যে হিডেন হয়ে আছে, হিডেনটা কোথায় আছে? ও আচ্ছা, আচ্ছা যাই হোক। আচ্ছা, এখানে এখন আছে ক্রিয়েট ভেরিয়েবল ফর অল অ্যাট্রিবিউটস, মানে অ্যাট্রিবিউটস অনুযায়ী কোনো ধরনের পরিবর্তন থাকবে কিনা কোনো প্রোডাক্টে। সেটা এখানে বলছে যে অনেক সময় হয় কি যে বড় সাইজের প্রাইস একটু বেশি থাকে, ছোট সাইজের প্রাইস একটু কম থাকে, এরকম হয়। আবার কালার বেজে অনেক সময় দাম কম বেশি থাকে আর কি। এই জন্য আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে মূল্য নির্ধারণ করতে পারি যে এম সাইজের ব্লুর প্রাইস কত হবে। ধরে নিলাম এম সাইজের ব্লু প্রাইস হবে হচ্ছে 1500 টাকা। সেল প্রাইস, কোনো সেল প্রাইস নাই। এখানে যদি আলাদাভাবে কোনো ব্লু কালারের কয়টা মাল স্টকে আছে, 10টা আছে স্টকে, বলে দিয়ে যাবে। প্যাকেটের লেন্থ চেঞ্জ ইত্যাদি বলে দিয়ে যাবে। শিপিং ক্লাস, ক্যাশ অন ডেলিভারি বলে দিলাম। এখানে যদি কোনো ডেসক্রিপশন থাকে লিখে দিলাম, না থাকলে নাই। এখানেও তাই, ব্লু এল সাইজ বললাম, এটাও 1500 টাকা দাম। সেল প্রাইস মানে শিপিং ক্লাস, ক্যাশ অন ডেলিভারি, ম্যানেজ স্টক। এর আছে 12টা আইটেম আছে। ব্লু এক্সেল যেটা আছে এটা ধরলাম 1500 টাকা। এখানে একটা রেগুলার প্রাইস সেট করে দিই। সবগুলোর একটা রেগুলার প্রাইস সেট করে দিলাম। এখন ভেরিয়েশন সেট করে দিতে পারতেছি। এটার দাম হচ্ছে 1500 টাকা।
বাকিগুলো 1600 আছে, 1600 থাকে। শেষ। এরপর অ্যাডভান্স অপশনে পারচেজ কোনো নোট থাকবে কিনা, মানে কেনার সময় কোনো টার্মস এন্ড কন্ডিশন ইত্যাদি নোট থাকবে, সেগুলো থাকবে কিনা। গেট মোর অপশন, আরো কিছু অপশন এখানে আছে, অ্যাডিশনাল ভেরিয়েশন ইমেজ ইত্যাদি ইত্যাদি। তারপরে এখানে থাকবে হচ্ছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, যেটা শো করবে হচ্ছে উপরের দিকে শো করবে, এই যে এইটা প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, এইটার জন্য এই field টা। এই সময় হয়ে গেছে, আমরা S6 এ করি। এরপরে দেওয়া আছে কোন ক্যাটাগরিতে যাবে, মেন্স শার্ট ক্যাটাগরি, সেট প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ এটা দিয়েছি। আগে অ্যাড করে রাখছি ইমেজগুলো, ফটো গ্যালারি হবে কিনা, হ্যাঁ ফটো গ্যালারি হবে। ফটো গ্যালারিতে এই চারটি ইমেজ দিয়ে দিলাম, একটি ফটো গ্যালারি। আর কিছু না, এখন পাবলিশ করে দিই। এখন দেখেন এখানে আমার প্রোডাক্টটা মোটামুটি চলে আসছে। এখন আমরা একটু শপ পেজ ওপেন করে দেখি প্রোডাক্টটা কেমন দেখাচ্ছে। শপ পেজে ঢুকি, এই যে শোয়িং রেজাল্ট দেখাচ্ছে, মেন্স শার্ট, ভেরিয়েবল প্রোডাক্ট, সিলেক্ট অপশন। এই যে আমার সিঙ্গেল শপ পেজে চলে গেছে। এখান থেকে আমার ব্লু, মিডিয়াম, এটা যখন চয়েস করছি তখন এটা 1500 টাকা দাম, 10টা আছে স্টকে, স্কিউ নাই, ক্যাটাগরি হচ্ছে এটা। দুইটা দিতে চাইলে ওকে দুইটা অ্যাড টু ক্যাটাগরি। এটা আমার কার্টে এখন অ্যাড হয়ে গেছে। ভিউ কার্টে গেলে দেখা যাবে এই যে আমার কার্ডে মোটামুটি দুইটা শার্ট অ্যাড হয়েছে। ইন্টার ইয়োর শিপিং অ্যাড্রেস, কোথায় শিপিং হবে, ঢাকা, সিটি ঢাকা, জিপ কোড ধরে নিলাম 1000 এর। আচ্ছা, আমি এটা দেখার জন্য আমার ইউজার লগ ইন না করে আমি একটু লগ আউট করি, লগ আউট করে ট্রাই করি, কারণ হ্যাঁ এটা দোকানদারই তো আমি।
এখন কোথায় বাংলাদেশে শিপিং হবে, ডিস্ট্রিক্ট হবে, ডিস্ট্রিক্ট লিখতেছি ঢাকা টাউন বা সিটি। ঢাকা, ঢাকায় কি 1100 আছে নাকি 1200 আছে ঢাকায়? সঠিক জানি না। 1100 আছে সম্ভবত। ঢাকা 1100, ফ্ল্যাট রেট আছে 200 টাকা লাগবে, শিপিং কস্ট 25 টাকা। সিএসএস দিয়ে আমাদেরকে ডিজাইন করে নিতে হবে? হ্যাঁ এগুলো কি সিএসএস দিয়ে ডিজাইন করে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো সিএসএস দিয়ে ডিজাইন করতে হবে আমাদের। এবং এখানে আমরা চাইলে আমাদের নিজস্ব অনেক অপশন অ্যাড করতে পারবো ইচ্ছা মতো, কাস্টমার ইচ্ছা মতো। কাস্টমার একদম দিয়ে দিলে বিলিং অ্যাড্রেসের এখানে আরো কিছু আসবে, কুপনের অপশন আসবে, এই বাটনগুলো এখানে ব্যানার ট্যানার আসবে, এগুলো সব সেট করে নিতে হবে পরে। আগে মানে এটা হচ্ছে প্রাইমারি ভিউ আর কি। সিএসএস দিয়ে সুন্দর ফর্ম টর্ম ডিজাইন করে নিতে হবে। আমরা এখানে দেখবো, এখানে এরা কিভাবে করছে এটা দেখবো, সমস্যা নেই। আমার অর্ডারটা, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। অর্ডার নাম্বার হচ্ছে 100, ডেট এত, টোটাল টাকা এত, ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা একটু যে দেখি, যদি সকালের কাছে এই অপশনটা আসতেছিল না, কারণ আমার লগ ইন করা ছিল, আমার এটা খেয়াল ছিল না। লগ ইন অবস্থায় আমার শপে আমি কিনতে পারবো না। আমার এখানে অর্ডারে যে দেখি কি আসছে, এই যে একটা অর্ডার 47 সেকেন্ড এগো এসে বসে আছে, মানে এটা 47 সেকেন্ড এগোতে সে এটা ইয়ে করছে, দেখছি স্ট্যাটাস আছে প্রসেসিং। এখান থেকে চাইলে আমরা স্ট্যাটাস পরিবর্তন করে দিতে পারবো। স্ট্যাটাস কমপ্লিট না ক্যান্সেল না রিফান্ড না ফেইল্ড বা পেন্ডিং পেমেন্ট আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এটা প্রসেসিং, আন্ডার প্রসেসিং এ আছে। এখান থেকে এটা আর কি অর্ডারের ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারি, কোথায় যাবে, বিলিং অ্যাড্রেস কোথায়, শিপিং অ্যাড্রেস কোথায়, এই শিপিং অ্যাড্রেসে পাঠাতে হবে আমাদের। এই ফোন নাম্বার এগুলো মোটামুটি দিয়ে আমাদের পাঠাতে হবে। আর যদি রিফান্ড দিয়ে দিতে চাই, এখান থেকে রিফান্ডের ব্যবস্থা আছে, অর্ডার নোট, অ্যাড নোট, অনেক কিছু আছে এখানে। তারপরে যখন এটা কমপ্লিট হয়ে যাবে প্রসেস বা কাস্টমার পেয়ে যাবে, তখন এই স্ট্যাটাস চেঞ্জ করে দিতে হবে, দিয়ে যে কমপ্লিট, কমপ্লিট দিয়ে এটা আপডেট দিয়ে দিতে হবে, ডেলিভারি কমপ্লিট, টাকা পেয়ে গেছি, সবকিছু শেষ,
তখন এটার স্ট্যাটাস চেঞ্জ করে কমপ্লিটে দিয়ে দিলাম, এই যে কমপ্লিটেড। ঠিক আছে, এখন যদি আমরা একটু অ্যানালিটিক্সে চলে যাই, অ্যানালিটিক্সে দেখি যে আমাদের আজকের দিনের সেলটা এখানে দেখা যায় কিনা। হ্যাঁ, আমার টোটাল সেল দেখাচ্ছে 1700, নিট সেল 1500, একটা অর্ডার আসছে, আইটেম সোল্ড হচ্ছে একটা, এই এখানে দেখাচ্ছে। রেভিনিউতে দেখা যাবে রেভিনিউ করছে কত, রেভিনিউতে অবশ্য 1500 টাকা আসবে, ওইটাই আসবে। কোথায় গেল, রেভিনিউ করছে 1500, শিপিং এ গেছে 200 টাকা। কোন তারিখে কত অর্ডার পাইছে সেই লেখা। তো সিস্টেমটা কেমন লাগলো, সিস্টেমটা সুন্দর না? সবই আমি পেয়ে যাচ্ছি একটা ও কমার্স একটা অপশনের ভিতরে। এটা আমাদের স্টক ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি, আমার স্টকে কি অবস্থা, এই যে কোন স্টক কয়টা আছে সুন্দর দিয়ে দিছে, যে মেন্স শার্ট আছে 100টা, তার ভেতরে এক্সেল কোন সাইজের কয়টা আছে এটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই ধরনের কাজ পাওয়া যায়, এই কাজটা দেখে রাখেন, কারণ অনেক সময় অনেকের প্রোডাক্ট আপলোডের সিস্টেম, এই ধরনের কাজ মার্কেট প্লেসে জব পোস্ট হয়, যে প্রোডাক্ট আপলোড করতে হবে, যে কাস্টমাইজেশন থাকে, যে একটা ই কমার্স একটা শপ আছে, ই কমার্স শপ যেটা ও কমার্স দিয়ে করা, এটার প্রোডাক্ট স্টোর মানে সব ওদের 200 প্রোডাক্ট আছে, সেই 200 প্রোডাক্ট সব ইনপুট দিতে হবে এখানে ডেটাটা। এইসব এই সিস্টেমগুলোতে ইনপুট দিতে হবে, একটা ও ইনফরমেশন দিয়ে দেবে আপনাদের কাছে, একটা এক্সেল ফাইল পাঠিয়ে দিল, প্রোডাক্টের ইমেজ পাঠিয়ে দিল, সবকিছু আপনাদের এই অপশনে গিয়ে গিয়ে ইনপুট দিতে হবে। এই ধরনের জবও পোস্ট হয় মার্কেট প্লেসে। তো এই বিষয়টা ক্লিয়ার কিনা আপনারা বলেন তো, মানে অ্যাডমিন প্যানেলে যে অংশটুকু দেখালাম, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা কেপি থিমটাকে দেখবো একটু। কেপি থিমের কি অবস্থা, ওরা কিভাবে সিঙ্গেল পেজ করছে, ওদের এখানে কেমন দেখাচ্ছে। প্র্যাকটিস করতে হয়, তারপর বুঝতে পারবো। প্র্যাকটিস করা ছাড়া পৃথিবীর কোন কাজকে করতে পারছে। আমার বাসার সামনে এক চেয়ারের দোকান আছে, ও চেয়ার টেবিল বানায়, মানে ওই হাইড্রোলিক চেয়ার গুলো বানায় বসে বসে। তা ওকে জিজ্ঞেস করলাম যে সে কতদিন ধরে কাজ করতেছে, তো ও বলে সে এই কাজে 22 বছর, এখনো পর্যন্ত নতুন কিছু শিখতেছে, এখনো পর্যন্ত তার হাত ঠিক হয়নি, অথচ 22 বছর ধরে কিন্তু কাজ করতেছে, এখনো পর্যন্ত তার মাঝে মাঝে দু এক জায়গায় ভুল ত্রুটি হয়, বাট কাজ ভালো তার। একটা রাজমিস্ত্রি যদি কাজ করে তো অন্তত 5 বছর ওই মেইন মানে হেড মিস্ত্রির সাথে ও লেবার থাকে, তারপরে ও ইট গাঁথা শুরু করে, তাও অনেক সময় সোজা হয় না। আর আপনারা যদি তারপরেও এক রাজমিস্ত্রি সারা মাস শেষে ইনকাম করে হয়তো 20,000 টাকা, আর আপনারা মাসে লাখ টাকা কামাবেন, 200 আওয়ারে আপনাদের পরিশ্রম করতে কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? কম্পেয়ার কিসের সাথে কি কম্পেয়ার করে দেখেন, যে আপনার ওই এই কাজটার বেশি ভ্যালু বেশি নাকি ওই কাজটার ভ্যালু বেশি। প্রত্যেকটা কাজই মূল্যবান, তো এই কাজটা ওইটার জন্য যদি আপনার 5 বছর লাগে, তাহলে এটার জন্য আপনি কি 6টা মাস সময় দিবেন না?
তো এরপরে আমরা একটা ব্রেকে যাব, ব্রেকের পরে এসে হচ্ছে দেখাবো কেপি থিমটাকে দেখাবো, কেপি থিম। স্যার এটা কি পেইড থিম স্যার? হ্যাঁ, এটা পেইড থিম। এই থিমের বিষয়ে তো গতদিন বললাম আপনাদের, এই থিমটা কি পরিমাণ রেভিনিউ করছে। আমি আমি আর কি অসুস্থ ছিলাম তো স্যার, আমি গত ক্লাসে থাকতে পারিনি, এই জন্য আর কি আমি কনফিউজ। আমার আমার একটা থিম আছে, এই থিমেও ই কমার্স সেট করা আছে, ওয়ার্ডপ্রেস যে থিমটা আছে। স্যার আপনার কাজ দেখে স্যার ইন্সপিরেশন পাই স্যার, এতগুলা থিম, আপনার থিম ফরেস্টে এতগুলা টেমপ্লেট। না, আমার তো কেবল শুরু, আমি তো খুব বেশি দিন হয় নাই, বছর দুয়েকের মধ্যে। এখানে সাকসেস হওয়ার জন্য অনেক অভিজ্ঞতা দরকার, প্লাস অনেক কাজ করা দরকার, এবং শুধু কাজ করলেই হবে না, মানসম্পন্ন কাজ করতে হবে। যেটা আমার, এইটা দিয়ে আমি চেষ্টা করতেছি একটা খুব হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসার জন্য। তার জন্য যেমন সময় দরকার, ধৈর্য দরকার, সাহসও কিন্তু দরকার আছে। আমি এইটাতে আমি টাইম ধরে রাখছি, পুরো 6 মাস সময় দিতে হবে আমার এই একটা থিমে। তার মানে 6 মাসে আমি কিন্তু অন্য কোনো দিকে মনোযোগ দিতে পারবো না। তাহলে 6 মাস আমার আর্নিংস ফ্লো দরকার, আমার সবকিছু, আমার অফিস চালানোর জন্য যে আর্নিংস ফ্লো সেগুলো থাকতে হবে। তো তারপরে এই 6 মাস আমি এই প্রজেক্টটা নিয়ে কাজ করবো। এখন রিস্কটা কোথায়? এই প্রজেক্টটা আমি আপলোড দিলাম, ওরা নিল না, রিজেক্ট করে দিল, তাই না? এটা হচ্ছে রিস্ক। তো আমি এই থিমটা এমন ভাবে বানাচ্ছি যে কোনো কারণে যদি রিজেক্টও করে দেয়, তাহলেও আমি উপরের কাভারটা মানে পলিথিনটা ফেলে দিয়ে ভেতরের কাঁচামালটা আমি ইউজ করতে পারবো। সেইভাবে এই থিমটা বানাচ্ছি। আমার যে কোড, আমার যে ফাংশনস, ওইগুলো কাজে লাগবে, অন্য কোনো থিমের জন্য কাজে লাগবে। মানে গ্লোবাল সিস্টেমে তৈরি করতেছে এটা। এটা একটা মাল্টিপারপাস থিম হবে, যদিও এটা এখন একটা নাম আছে, এক্সম্যানের জন্য বানাচ্ছি, কিন্তু এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট হলেও এটার ভেতরে সেই অপশনগুলো আমি আগেই সেট করে রাখতেছি। এর অপশনগুলো প্রচুর অপশন আছে, যেহেতু আজকে রিডাক্স দেখাবো। ও আজকে তো আবার রিডাক্স দেখানোর কথা আপনাদের, রিডাক্স ফ্রেমওয়ার্কটা দেখাবো। এটা সেই রিডাক্সের ভেতরেই আমি দেখাচ্ছি আপনাদের। তাহলে তো আর খুব বেশি সময় ওয়েস্ট করা যাবে না ও কমার্স নিয়ে, কারণ কালকে আমাদের এক হিসাবে লাস্ট ক্লাস। যদি অপশন ফ্রেমওয়ার্ক দেখাতে হয়, যে থিম অপশন যেটা দেওয়া আছে, এর আগে আমরা দেখাইছি সেটা হচ্ছে পেজ বিল্ডার। পেজ বিল্ডার হচ্ছে ওইখানেও অনেক অপশন থাকে, তো ওইটা হচ্ছে একটা সিঙ্গেল এলিমেন্টের জন্য, একটা সিঙ্গেল থাম, একটা রিসেন্ট পোস্ট, ওই সিঙ্গেল এলিমেন্টের জন্য যে অপশনগুলো সেইগুলো। আর এই থিম অপশনে যেটা থাকবে, এটা থিমের একটা অপশন, মানে এটা গ্লোবাল সেটিংস। মানে যেমন আমি ডাব্লিউপি বেকারি দিয়ে যে একটা এলিমেন্টে আমি দিয়ে দিলাম কালার প্রাইমারি নামে একটা ক্লাস, ওখানে সেট করে দিচ্ছি, বা কালার প্রাইমারি দিয়ে একটা অপশন আমি সিলেক্ট, ড্রপ ডাউন থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো ওই যে কালার প্রাইমারি, ওই প্রাইমারি কালারে অ্যাকচুয়ালি কোন কালারটা আছে, এটা তো গ্লোবাল, তাই না? কালার আমি একটা অপশনে এখানে সেট করতে পারি, হোম পেজে যে একটা অপশনে আমি কালার সেট করতে পারি, সমস্যা না। কিন্তু এটা হচ্ছে প্রাইমারি কালার এখন দিয়ে আছে, তো এটা তো গ্লোবাল, এখানে আছে, এখানে আছে, এই জায়গাগুলোতে আছে, এই জায়গায় আছে, সব জায়গায় প্রাইমারি কালার দেওয়া আছে। এখানে আছে, এই জায়গায় বাটনে আছে প্রাইমারি কালার, এই যে বাটনে আছে, এখানে আছে। তো একটা জায়গা থেকে পরিবর্তন করে দিলে সব জায়গাগুলোই পরিবর্তন হয়ে যাবে। সেটা কোথায়? স্টাইল থেকে। স্টাইল থেকে আমি এক জায়গা থেকে পরিবর্তন করে দিব, বেগুনি কালার করে দিচ্ছি, সেভ। আমার সমস্ত জায়গাতেই পরিবর্তন হয়ে যাবে। এটা একটা গ্লোবাল সেটিংস, পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, স্যার এই এই অপশনটা তো মনে হয় স্যার 90% থিমে নাই, তাই না স্যার? হ্যাঁ। স্যার এই যে অপশনটা দেখালেন স্যার, এটা তো মনে হয় স্যার 90% থিমে নাই, মানে এই সব গ্লোবাল সেটিংস এর যেটা দেখি। এটা যদি থিম ফরেস্টের যে কোনো থিমে, থিম ফরেস্টের বেশিরভাগ থিমে এই সেটিংসগুলো থাকে। অনেকে এইভাবে এত সেটিংস ডিটেলস দেয় না, ছোট্ট করে অ্যাপিয়ারেন্সের ভিতরে, কাস্টমাইজের ভিতরে 2-3টা কালারের অপশন দিয়ে দেয়। ঠিক আছে,
অনেকে দিয়ে দেয়, কিন্তু যেগুলো যেগুলো ওই ফাইবার বা অন্য কোথাও হয়, এসব জায়গায় এগুলো না করলেও চলে। কারণ অনেকে করে, অনেকে করে না। আবার অনেকে মানে থিম ফরেস্টে থিম করতে গেলে এগুলো করা বাধ্যতামূলক লাগবেই। কারণ থিম ফরেস্টের একটা থিম অনেক ধরনের বায়ার কিনবে, অনেক ধরনের কাস্টমার কিনবে, এর ক্রেতা বিভিন্ন ধরনের হতে পারে। কিন্তু আপওয়ার্কের একটা প্রজেক্ট হচ্ছে একটা স্পেসিফিক কাস্টমারের জন্য, স্পেসিফিক একটা ক্লায়েন্টের জন্য, তাই না? তো ওইখানের চিন্তা ভাবনা আর এখানের চিন্তা ভাবনা আলাদা হবে। যেমন আমি ধরেন একটা চেয়ার বানাই নিয়ে আসবো একটা মিস্ত্রির কাছে থেকে, তো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে চেয়ার বানাই দেবে, তাই না? ওই চেয়ারটা যদি ওই কোয়ালিটির চেয়ার সারা বাংলাদেশ ব্যাপী সেল করতে চায়, তখন কি আমার মতো করে চিন্তা করলে হবে ওর? তখন কি করতে হবে? তখন কিন্তু সারা কান্ট্রি, সারা বাংলাদেশে সেল করার মতো, সেল হওয়ার মতো আহ, সেই ইয়েগুলো এখানে থাকতে হবে, সেই কোয়ালিটিগুলো ওই ওই প্রোডাক্টের ভিতরে থাকতে হবে, সকল ধরনের কাস্টমার মানে সিলেক্ট করতে হবে। এই জন্যই গতদিন যে আমরা মিটিং এ জয়েন করছিলাম, এলইডিপির যে মিটিং, ওইখানে কিন্তু আমি একটা প্রশ্ন করছি, এখানে ছিলেন কেউ আমাদের এই ব্যাচ থেকে? আমি কিন্তু লিংক সহ দিয়ে দিয়েছিলাম আপনাদের ইসে। ভাই গিয়েছিলাম। আর কেউ ছিলেন না, তাই না? ওইখানে অনেক কথা বলছে, অনেক ইম্পর্টেন্ট কথা বলছে, আপনারা কেউ ছিলেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছিলাম জয়েন করার জন্য, এবং 38 ব্যাচের স্টুডেন্টদের খুঁজতেছিলাম, 38 ব্যাচ থেকে কেউ আছে কিনা। তো যাই হোক, ওইখানে অনেক কথা বলছে। সেখানে কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম যে নতুন যারা আছে তারা থিঙ্কফাস্ট আসার জন্য তাদের কি কি রিকোয়ারমেন্টস আছে। বলছে ওইটা এখন না, ওইটা অনেক পরে, ওটা আরো এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দরকার আছে, ওখানে অনেক রিকোয়ারমেন্টস থাকে, এই থিমগুলো করতে গেলে এখানে অনেক রিকোয়ারমেন্টস থাকে। আমি কিন্তু আপনাদেরকে সেই রিকোয়ারমেন্টগুলো কিছুটা হলেও আমার এই অল্প সময়ের ডেভেলপমেন্ট কোর্সে আমি কিন্তু সেইগুলো মানে রেখে, ইনক্লুডেড রেখে আপনাদের এই প্রজেক্টটা মানে এই ক্লাসগুলো নিয়েছি। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের এই ক্লাসগুলো বা এই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের এই কাজটা আপনাদের শিখিয়েছি সেই রিকোয়ারমেন্টগুলো ইনক্লুডেড রেখে, ঠিক আছে? হয়তো আপনারা বুঝতে পারেননি প্রাইমারি স্টেজে যে কোথায় ইনক্লুডেড থাকে। তো একজন এটা এটা তখন বুঝতে পারবেন যদি কেউ থিম ফরেস্টে বা এই ধরনের মার্কেট প্লেসে কাজ করে না, এই ধরনের একজন ডেভেলপারের কাছে যদি শিখে তার সঙ্গে আর আপনাদের সঙ্গে কম্পেয়ার করে দেখবেন, তখন বুঝতে পারবেন এটার ফারাকটা কোথায় আছে। স্যার এই গ্রাফিক্স এর কাজগুলো কি স্যার আপনি নিজে নিজে করেন স্যার? এই যে ছবি বা এই গ্রাফিক্স এর কাজগুলো? হ্যাঁ, এখানে ইউআই গুলো আমার নিজেরই করা, যদিও আমি ইউআই ডিজাইনে অতটা ভালো না, আমি অতটা ভালো পারি না ইউআই ডিজাইন, কিন্তু করতে হয়েছে আর কি। আমার ইউআই স্যার ডিজাইনার। এই স্যার এই গ্রাফিক্স এর ব্যাপারগুলো স্যার মানে যে কোনো সোর্স দিয়ে দিতেন স্যার, মানে গ্রাফিক্স এ আমি আসলে খুবই কাছে, লাইক ফটো রিমুভ ছাড়া স্যার কিছুই পারি না, ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া আর কি। তো এই জন্য আর কি অনেক ঝামেলা হয়ে যায়। তা তো হবে একটু ঝামেলা, তবে এই যে ইউআই গুলো, এগুলো এখনো পর্যন্ত এখানে যতগুলো থিম আছে সবগুলো থিমের মানে 80% প্লাস ইউআই আমারই করা। এটা আসলে একজন ডেভেলপারের জন্য খুব কষ্টকর ব্যাপার ইউআই করা, কিন্তু ইউআই ডিজাইনার ভালো না পাওয়ার কারণে আমার এগুলো করতে হয়েছে। ও এটা একটা ই কমার্স সাইট, দেখেন এখানে আমার টাইম কাউন্টিং আছে, যে কতগুলো স্টকে আছে দেখা যাচ্ছে, শপ নাও, এখানে ভিডিও আছে, এখানে পোস্ট, কোন পোস্টটা কবে দেওয়া সেটা দেখাচ্ছে, কোন ক্যাটাগরির পোস্ট দেওয়া আছে, সি অল পোস্ট সেটা
একটা দেওয়া আছে এখানে, অনেক কিছু আছে। এই থিমটা আসলে 100+ হবে, মানে ক্যাটাগরির ওয়েবসাইট হবে। এই একটা থিম ব্যবহার করলে 100+ ক্যাটাগরির বিজনেসের ওয়েবসাইট আপনি করতে পারবেন। এখনো পর্যন্ত কয়টা ক্যাটাগরি আমি অ্যাড করে পারছি? একটা ডিজিটাল এজেন্সি, ক্রিয়েটিভ এজেন্সি, অর্গানিক, মানে এটা হচ্ছে কোনো ওই তরি তরকারি বা ফলের দোকানের কিসের জন্য ব্যবহার করা যাবে। আর এগুলো সব, এটা আছে পার্সোনাল ব্লগ, এটা আছে কর্পোরেট, এগুলো সবই কর্পোরেট বিজনেসের জন্য। একটা আছে ল ফার্মের জন্য, এটা হচ্ছে যে ল এজেন্সি বা ল ফার্ম, তাদের জন্য হচ্ছে এটা। তো যদি ল ফার্মের ওয়েবসাইট হয় তখন দেখতে কিন্তু লয়ারের মতোই লাগবে, তাদের মতো করে কালার দিতে হবে, তাদের সেই প্যাটার্ন থাকতে হবে, ছবিগুলো সেই ধরনের হতে হবে, এইগুলো মাথায় রেখে কাজ করতে হবে। যদিও কালারটা আমি আরেকটু হয়তো ডিপ করে দিব, এটা এখন আপাতত এটাই দিয়ে রাখছি। তো এই কালারটাও যায় লয়ের সাথে। টাইটেল গুলাও সেই ধরনের হতে হবে। আর একটা আছে অনলি বিজনেস এজেন্সি। কালার কম্বিনেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা থিম তৈরি করতে, নট অনলি ফর থিম ফরেস্ট, কোনো ক্লায়েন্টকে খুশি করতে গেলেও আপনার ডিজাইন যদি থাকে, কালার কম্বিনেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায়। এরপরে আরেকটা ক্যাটাগরি আছে, এটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি ক্যাটাগরি যদি হয় তাহলে অবশ্যই সিকিউরিটি রিলেটেড হতে হবে ছবিগুলা, কালার টালার গুলা সিকিউরিটির সঙ্গে যায় এমন কিছু। এরপর আরেকটা ক্যাটাগরি এখানে দিয়েছিলাম, এটা হচ্ছে কনস্ট্রাকশনের জন্য। তাহলে কয়টা হইলো ক্যাটাগরি? 10টা না 11টার মতো হয়েছে এখনো পর্যন্ত ক্যাটাগরি কনস্ট্রাকশনের জন্য দেওয়া। এরপর এটা একটা আছে হচ্ছে বিউটি সেলুন রিলেটেড জন্য, ঠিক আছে, পার্লার টাইপের কাজের জন্য এটা। আর একটা ক্যাটাগরি আছে এখানে মেডিকেল, এটার সিএসএস ফাইল কিন্তু একটাই। টাইম টেবিলের জন্য একটা অপশন আছে, কোন ডাক্তার কখন বলবে। গ্যালারি আছে। অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা অপশন আছে। আর একটা আছে ফার্নিচার শপ, এটা আবার ফার্নিচার শপের জন্য।
এখন ভেবে দেখেন এই ইমেজগুলো আমার কালেকশন করতে কতটা সময় লাগছে। স্যার ওই ব্যানার গুলো চুজ করছেন কি করে স্যার, মানে এই ব্যানার গুলো ক্রিয়েট করছেন কি করে স্যার? ব্যানার কোথায় এইগুলা? মানে একেবারে উপরে স্যার, একেবারে উপরে। এটা জি 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 স্যার, জি জি জি। এটা স্লাইডার, এটা জাভাস্ক্রিপ্ট স্লাইডার, সরি স্যার, স্লাইডার। জাভাস্ক্রিপ্ট প্লাগইন দিয়ে করা এলিমেন্ট স্লাইডার বলে এটাকে। এটা হচ্ছে এই স্লাইডারটা তো মানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যদিও ওটার ভিতরে এরকম ডিজাইন করা নাই। এটা ওদের মানে ওদের সিস্টেমকে মানে এলিমেন্ট চিন্তা করে করে করা, কিভাবে ডিজাইন করলে স্লাইডারটা সুন্দর দেখাবে। ঠিক আছে, এই সব কেসটা আবার একটু ভিন্ন ধরনের। আর একটা আছে মনে হয় মোবাইল অ্যাপস ক্যাটাগরির, এটা মোবাইল অ্যাপস এর জন্য করা। কেউ যদি নতুন কোনো অ্যাপস রিলিজ করে সেক্ষেত্রে এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবে এই টেমপ্লেটটা। এখানে আবার প্রাইসিং আছে। এই হচ্ছে মূলত এখনো পর্যন্ত আমার কমপ্লিট করা, যদিও 2 মাস হয়ে গেছে, এটা কোনো আপডেট করা হয় না। তবে আরো 2-3টা নতুন ক্যাটাগরি যাবে এখানে। স্যার এটা দেখে অ্যাভাটা থিমের কথা মনে পড়ে গেল স্যার। কোনটা? আপনার এই এই থিমটা স্যার, যে এতগুলো এই কম্বিনেশন আছে স্যার, অ্যাভাটা থেকে পিছিয়ে নেই কোনো অংশে। না না, তাদের সাথে আমার তুলনা হয়? আর কিসের সাথে কি তুলনা করতেছেন? তাদের কোথায় 6.5 লাখ সেল, আর আমার কোথায় এটা মাত্র 70 না 80টা সেল। অবশ্যই তাদের ধারের কাছে আমার এটা নাই, টেলিস্কোপ দিয়ে দেখা যাবে না। এটা খুব বেশি দিন হয়নি লঞ্চ করা, এবং এটা আপগ্রেশনের উপরে আছে এখনো পর্যন্ত। এখন দেখা যাক কোথায় যে দাঁড়ায় শেষ পর্যন্ত। আমরা একটা ব্রেক নিই নাকি? একটা ব্রেক নিই, ব্রেকের পরে বাকি অংশটুকু দেখায় আমরা রিল্যাক্সের দিকে চলে যাবো। আচ্ছা, ব্রেকের পূর্বে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। পড়ার স্যার যখন ব্রেক টাইম স্টার্ট করবে তখন থেকে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে নেব। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, আপনারা আগে চলে যান না, অ্যাটেন্ডেন্স দিয়ে তারপরে ব্রেক দিবেন। আমি নাম কল করব, যাদের মাইক্রোফোনে প্রবলেম নাই তারা মাইক্রোফোনে অ্যান্সার করবেন, আর যাদের প্রবলেম আছে চ্যাট বক্সে লিখে দিবেন। আর কেউ একজন একটু চ্যাট বক্সটা ফলো করেন, কে কে অ্যাটেন্ডেন্স দিচ্ছে।
আমাদের নেট একটু বেশ প্রবলেম দিচ্ছে, কোনো একটা পেজ লোড নিতে হিউজ টাইম নিচ্ছে। আচ্ছা, আমি গুগল ড্রাইভে গেলে ইদানিং একটা নোটিশ দেখতে পাচ্ছি যে মেবি অক্টোবরের 13 তারিখ থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে ফাইলগুলো। এই বিষয় সম্পর্কে কি কিছু জানেন নাকি? আমি শিওর না, তবে মনে হচ্ছে যে গুগল ড্রাইভ আমাদের যে 15 GB ফ্রি দিত এক একটা মেইলে, ওইটা মেবি কন্টিনিউ করবে না এই টাইপের কিছু। ওইখানে লেখা দেখাচ্ছিল যে অক্টোবরের 13 তারিখ থেকে আপনার ফাইলগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাওয়ার পরে ট্রাস্ট ফাইলে 30 দিন স্টে করবে, এই টাইপের কিছু একটা নোটিশ দেখতেছি। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স কল করছি, একটু খেয়াল করেন। মোস্তাকিম বিল্লাহ। ইয়েস ভাইয়া। ভাইয়া আমি গতকালকে ক্লাস হচ্ছিলাম ভাইয়া, কিন্তু গতকালকে ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গতকালকে প্রেজেন্ট নেই আপনার? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। খন্দকার আরিফ হোসেন। এমডি ফরাজ হোসেন। প্রেজেন্ট ভাইয়া। ওকে। মনোজিৎ সাহা। কান্ত কুমার সাহা। বিপ্লব কুন্ডু। মেহেদী হাসান শাকিল। মুগ্ধ সাহা। গোলাম রহমান। জি ভাই আছে। এমডি ওমর ফারুক। এমডি আল হেলাল। এমডি সোয়ান গাজী। একটু চ্যাট বক্সে একটু ফলো করেন, এতজন তো অ্যাবসেন্ট থাকার কথা না, কেউ অ্যাটেন্ডেন্স দিচ্ছে মেবি। এমডি মাহাদি হোসাইন। ভাই এমনি সোহান গাজী প্রেজেন্ট দিছে ভাই, খন্দকার আরিফ প্রেজেন্ট দিছে, ইমন ভাইও প্রেজেন্ট দিয়ে লিভ নিছে। সোয়ান গাজী, দেন খন্দকার আরিফ। আর হচ্ছে ইমন ভাই, ইমন ইসলাম। আসলে দিচ্ছি। এমডি মাহাদি হোসাইন। গাজী ইমরান সজল। জি আসি। রাহুল বণিক। জি স্যার আছে। হাবিবা খাতুন। বিকাশ কুমার সাহা। ইমন ইসলাম। আসিফ আল ফাতা। জি স্যার প্রেজেন্ট। আরাফাত রহমান। আরাফাত রহমান তো ছিলেন। শাওন শিকদার। প্রেজেন্ট। এমডি আমির হামজা। সারিফুদা অঙ্গন জয়েন করছিল, আছে? অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। আর আছেন গোলাম মোস্তফা, উনিও ছিলেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিতে কেউ বাকি আছেন আর?